রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আজকে আসলে আমি ঘোষণা দিতে ভুলে গিয়েছিলাম। তারপরেও আজকে একটা ছোট ভিডিও করব আপনাদের সাথে। সামান্য সময় আমি একটা বিষয় নিয়ে আলাপ করব, ক্যালিগ্রাফির। সেটা হলো আজকে আমার কাছে 3টি বই আছে, আমি 3টি বই নিয়ে কথা বলবো। একটা ক্যাটালগ এবং 2টি বই। তো আসলে ক্যালিগ্রাফি 1400 বছর কিংবা 1500 বছর ধরেই আরবি ক্যালিগ্রাফি যেটা আমাদের কাছে এসছে, সেটার একটা বিশাল জার্নি। এই জার্নিতে প্রতি শতকে কিংবা প্রতি দশকে বিখ্যাত সব ক্যালিগ্রাফাররা তাদের জীবন উৎসর্গ করেছেন ক্যালিগ্রাফির জন্য। লক্ষ লক্ষ বই লেখা হয়েছে ক্যালিগ্রাফারদের জীবনী এবং তাদের কর্ম নিয়ে, এবং গবেষণা হয়েছে, কবিতা লেখা হয়েছে, কাব্য লেখা হয়েছে, এবং ক্যালিগ্রাফাররা নিজেরাও কাব্য লিখেছেন। তো আমি সেই দিকে যাব না, আমি ক্যালিগ্রাফির কিছু আধুনিক এবং প্রাচীন বিষয় নিয়ে কথা বলবো। আমি প্রথমে একটু আধুনিক একটা ক্যাটালগ দেখাই। আমি 2009 সালে যখন তেহরানে গিয়েছিলাম, তখন এই বিসমিল্লাহ ক্যালিগ্রাফির যে ফেস্টিভ্যাল হয়েছিল, সেখানে একটা ছিল কম্পিটিশন আর একটা ছিল হলো প্রদর্শনী, এক্সিবিশন। তো এই প্রদর্শনীতে একটা ক্যালিগ্রাফি আমি দিয়েছিলাম, সেটা বিসমিল্লাহ ছিল। আর আমি যেটা অংশগ্রহণ করেছিলাম সেটা ছিল ষষ্ঠ বিসমিল্লাহ ফেস্টিভ্যাল। তো এই ষষ্ঠ বিসমিল্লাহ ফেস্টিভ্যালে আমি বিচারকের দায়িত্ব পালন করেছিলাম। এখানে আরো যে কয়জন ছিলেন, ওনারা সবাই তেহরানের, ইরানের, আর আমি একা বাংলাদেশ থেকে। ওনারা আমাকে সিলেক্ট করেছিলেন। তো সেটা 2010 সালে আমাকে ক্যাটালগটা পাঠিয়েছিলেন। সেই ক্যাটালগে বিচারক হিসেবে আমার নাম ছিল, এবং ওনারা আমাকে ক্যালিগ্রাফির জন্য একটা বিসমিল্লাহ স্মারকও দিয়েছিলেন, অ্যাওয়ার্ড দিয়েছিলেন। তো আমি যেটা বলবো সেটা হলো যে শুধু বিসমিল্লাহ নিয়ে অসাধারণ সব ক্যালিগ্রাফি, শুধু বিসমিল্লাহ নিয়ে এরকম 6টা আমার কাছে, দুইটা আছে আমার নিজের ক্যাটালগ, যেটা 2009 সালের, আর এটা হলো এটা একটু আগের আর কি, ইয়ার বুক বিসমিল্লাহ। এটা কত সালের একটু দেখলে বোঝা যাবে। এটা 2008 সালের, অর্থাৎ 1 বছর আগের। তো এই বইতে শত শত বিসমিল্লাহর ক্যালিগ্রাফি আছে, এবং আমি যেটা অংশগ্রহণ করেছিলাম সেটাও শত শত বিসমিল্লাহ ক্যালিগ্রাফি আছে। শুধু বিসমিল্লাহ নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম কিংবা বিসমিল্লাহ এই শব্দটা নিয়ে যে ক্যালিগ্রাফি করা যায়, এবং এটা একটা বিশাল, সারা ওয়ার্ল্ড ব্যাপী। বাংলাদেশ থেকে এই বিসমিল্লাহ ফেস্টিভ্যালে আমাদের অনেকেই, আমাদের আরিফুর রহমান ভাই উনি অ্যাটেন্ড করেছেন, আরও অনেকে অ্যাটেন্ড করেছেন। তো এই ধরনের একটা বিষয় নিয়ে যে ক্যালিগ্রাফির প্রদর্শনী প্রতিযোগিতা হতে পারে, এটা আসলে স্বাভাবিক নয়। আসলে এটা কত বড় বিষয়। আমরাও এটা হয়তো ভবিষ্যতে আমাদের এখানে হবে কোনো একটা বিষয় নিয়ে ক্যালিগ্রাফির,
প্রতিযোগিতা কিংবা প্রদর্শনী এটা হবে ইনশাআল্লাহ। তো এটা আমি এই জন্য বলছি যে এই ধরনের প্রদর্শনী, এই যে দেখছেন ক্যাটালগ, আমার ক্যাটালগটা আমি আর্কাইভ এখনো মানে সাজানো হচ্ছে। আর্কাইভ ফুল হলে আমি সেই বিষয়গুলো দেখাতে পারবো। সবগুলো ক্যাটালগ আমার কাছে প্রচুর ক্যাটালগ আছে। তো আমি আর একটা বই দেখাচ্ছি। এটা যখন আমি এমফিল করি তখন আমার সূত্রের জন্য, বিভিন্ন রেফারেন্সের জন্য, ইন্টারন্যাশনাল ক্যালিগ্রাফির রেফারেন্সের জন্য আমার বই দরকার হচ্ছিল। তো এই শেইলা এস ব্লায়ারের লেখা ইসলামিক ক্যালিগ্রাফি, এই যে বইটা দেখছেন ইসলামিক ক্যালিগ্রাফি, এই বইটাতে ওয়ার্ল্ডের ক্যালিগ্রাফির উপরে চমৎকার বয়ান আছে, চমৎকার, এবং সেগুলো সব রেফারেন্স সহ আর কি। সেখানে ইন্ডিয়ান ক্যালিগ্রাফির উপর আছে, বিহারি শৈলীর উপরে লেখা আছে, কিন্তু বাহারি আল বাঙ্গালি যেটা, সেটা আসলে ওনারা মিস করেছেন। যদিও ক্যালিগ্রাফি দিয়েছেন এর ভিতরে, কিন্তু আলোচনা করেছেন বিহারি লিপি নামে। যদিও বিহারি লিপির ওনারা সঠিক সোর্সটা দিতে পারেন নাই, যেহেতু বাংলাদেশের যেই ক্যালিগ্রাফি ছিল সুলতানি আমলে, সেটা যে বাহারিয়াল বাঙ্গালি ছিল, সেইটা ইংরেজ গবেষক যারা, তারা ওটাকে বিহারি ক্যালিগ্রাফি হিসেবে দেখিয়েছেন। এবং বাংলাদেশের যে বিশাল মানে ক্যালিগ্রাফির সম্ভার ছিল, প্রায় 400 শিলালিপি নিয়ে আমাদের এখানে গবেষণা হয়েছে, বই হয়েছে। সেটা এখন আস্তে আস্তে আবার আমরা সেটা সারা বিশ্বে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের এই ভূখণ্ড যিনি প্রথম মানে রাজনৈতিকভাবে মুসলমানদের করায়ত্তে আনেন, উনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। তো ওনারও ঘোড় সরোয়ার কয়েন ছিল, সেখানে এক পাশে কালিমা ছিল আর এক পাশে ঘোড় সরোয়ার একটা প্রতীক ছিল, এটা স্মারক মুদ্রা। তো সেইখান থেকে আমাদের পাকিস্তান আমল পর্যন্ত কিন্তু কয়েনে আরবি ক্যালিগ্রাফি ছিল নানান রকম। তো এই ক্যালিগ্রাফির একটা বিশাল জগৎ, যেটাকে আমরা বলি যে কয়েন বা মুদ্রায় ক্যালিগ্রাফির একটা আলাদা জগৎ, সেটা নিয়ে আমি একটা বই করেছি যৌথভাবে কয়েনের উপরে। তো ওটা ক্যালিগ্রাফির বিশদ বর্ণনা ওখানে দেওয়া নাই, ওখানে শুধু ইতিহাসটা দেওয়া আছে। আমরা কয়েনের ক্যালিগ্রাফি নিয়ে একটা আলাদা বই করব, এবং শিলালিপি নিয়েও আলাদা একটা বই করার আমাদের পরিকল্পনা আছে। তো এই বইটার যেই বিষয়টা আমি বলতে চাচ্ছি, সেটা হলো যে বইটা যারা লিখেছেন, শেইলা ব্লায়ার যিনি লিখেছেন, উনি আসলে তো বাংলাদেশ সম্পর্কে জানেন না, বা বাংলাদেশের ক্যালিগ্রাফি সম্পর্কে ওনার কোনো তথ্য উপাত্ত ওনার কাছে নেই। আসলে আমাদের এই অঞ্চলের যাবতীয় ক্যালিগ্রাফির যেই প্রত্ন আর্টিফ্যাক্টগুলো, এগুলো সব বেহাত হয়ে গেছে। কোরআনের কপিগুলো ব্রিটিশ মিউজিয়াম থেকে শুরু করে বিভিন্ন দেশের মিউজিয়ামে কোথাও একটা পাতা, কোথাও একটা কোরআন, এরকম চলে গেছে। তো এই ক্যালিগ্রাফির এই বিষয়টাকে আবার যদি আমাদেরকে একেবারে, যেহেতু আমাদের শেকড় এত সমৃদ্ধ, আমরা যদি সেটা আবার আমরা রিভাইভ করতে পারি, আমরা আবার যদি আমাদের এই ক্যালিগ্রাফিতে নিয়ে আসতে পারি, তাহলে আমরা বিশাল সম্ভাবনা আমাদের সামনে রয়েছে। নিজামুদ্দিন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা যেটা আপনাদের কাছে বলবো, যে আপনারা পড়াশোনা করবেন আমাদের ক্যালিগ্রাফি নিয়ে, যে আমাদের কি ক্যালিগ্রাফি ছিল সেটা নিয়ে পড়াশোনা করবেন। আমার কাছে আর একটা আমি বই দেখাতে চাচ্ছি। এই বইটা, এটার নাম হলো আল খাত আল আরবি,
ওয়াজ-জুখরুফা আল ইসলামিয়া, মানে দুইটি বিষয় নিয়ে এই বইটা। এই বইটার প্রথম পার্টে আছে ক্যালিগ্রাফি নিয়ে, আল খাত আল আরবি মানে আরবি ক্যালিগ্রাফি, এবং দ্বিতীয় পার্টে আজ-জুখরুফা আল ইসলামিয়া মানে ইসলামী যেটাকে বলি নকশা কলা। তো আমার এই বইটা পুরোটাই আরবি ভাষায় লেখা, এবং এটা লিখেছেন, বইটা লিখেছেন মোহাম্মদ শকর আল জাব্বুরি, দারুল আমল লিন-নাশর আত-তাওজি। এটা বৈরুত জর্দান থেকে প্রকাশিত বইটা। আমার কাছে মূল কপি নেই, আমি এটা মানে নেট থেকে এটা নামিয়ে নিয়ে এটা প্রিন্ট করেছি। এরকম ইন্টারন্যাশনাল ক্যালিগ্রাফির উপরে বেশ কিছু বই আছে আমার কাছে। এছাড়া এগুলো সব তথ্যমূলক বই, ইতিহাস, তথ্য এবং রেফারেন্স গবেষণার জন্য এই বইগুলো খুব কাজে দিবে। এছাড়া যেটাকে আমরা বলি ক্যালিগ্রাফার যারা হবেন তাদের জন্য তো বই লাগবে। ওয়ালাইকুম আসসালাম আকরাম হুসাইন, ভালো আছি, আপনি কেমন আছেন? তো ওয়ালাইকুম আসসালাম দিদার মোহাম্মদ, ভালো আছি, আপনি কেমন আছেন? এখন আমরা যেটা করতে পারি, আপনারা যারা ক্যালিগ্রাফিতে আসতে চান, মানে ক্যালিগ্রাফিটা কি সেটা আপনারা মোটামুটি বুঝে ফেলছেন, যে ক্যালিগ্রাফিটা প্রত্যেক ভাষায় স্পেশালি লেখার শিল্প। এখন লেখার শিল্প তো আমরা বিভিন্নভাবে করতে পারি, এবং এইগুলোর তিনটা মূল যে বিষয় আছে, একটা হলো ক্যালিগ্রাফি, একটা লেটারিং, এবং একটা হলো টাইপোগ্রাফি। আপনারা যদি একটু নেটে সার্চ দেন তাহলে দেখবেন যে ক্যালিগ্রাফি একটা বিষয় আছে, সেখানে তার সাথে সাথে আছে লেটারিং, এবং তার সাথে আছে টাইপোগ্রাফি। যদি আপনাদের বিষয়টা ক্লিয়ার থাকে তাহলে আমরা যে কোনো সাইড নিয়ে কাজ করতে পারি। মনে করেন যে আমি ক্যালিগ্রাফি করব, তাহলে ক্যালিগ্রাফি তো আসল জিনিসটা কি, সেটা হলো যে যেই কলমের মাথা কাটা থাকে, কট করা থাকে, সেই ধরনের কলম, কিংবা যেই কলম প্রেসার দিলে মানে ওটা হয়, ফাঁক হয়ে যায়, তাহলে মোটা চিকুন লেখা হয়। একই কলমে মোটা চিকুন লেখা হয়, এইরকম কলমকে ক্যালিগ্রাফি পেইন বলে, এবং ক্যালিগ্রাফি পেইন দিয়ে যেটা লেখা হয় এটাকে বলে ক্যালিগ্রাফি। আপনি যে কোনো ভাষায় যে কোনো মানে হরফের যদি ক্যালিগ্রাফি সার্চ দেন, এক এক জায়গায় এক এক নাম আছে, কিংবা তুলিতেও লেখা হয়, ক্যালিগ্রাফি তুলিতেও হয়, যেটা চীন জাপানে হয়, সুডো, সুডো বলে জাপানে। তো এই ক্যালিগ্রাফি গুলো প্রত্যেকের যেটাকে বলি আমরা বেইজটা হলো ট্রেডিশনাল, আর একটা হলো যেটা আমরা বলি যে ট্রেডিশনাল থেকে আস্তে আস্তে ফ্লাওয়ারিশ হয়ে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে গেছে। কিন্তু যারা ক্যালিগ্রাফার হিসেবে নিজেদেরকে পরিচয় দেন তাদের জন্য দুইটা থাকে, যে শিল্প শিক্ষাটাই গুরুমুখী শিক্ষা, যে যারা ক্যালিগ্রাফি করবেন কিংবা শিল্পকলার বিভিন্ন মাধ্যমে করবেন, শিল্পী মানেই তার কিন্তু একটা বেস থাকে, সেই বেসটা হলো গুরুমুখী শিক্ষা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে শিখেছেন কিংবা কোনো গুরুর কাছ থেকে শিখেছেন। আজকে বাংলাদেশে অনেকেই শিখছেন এবং তারা ওস্তাদদের কাছ থেকেই শিখছেন। এই যে শিক্ষার একটা সিলসিলা আছে, তো এখানে যেটা হয় সেটা হলো যে আমরা যদি যেই শিক্ষা দিতে চাই সেটা যদি বেসটা আমাদের ঠিক থাকে, তাহলে হয় কি, যিনি শিখছেন তিনিও
জিনিসটা সহজে শিখতে পারছেন। তো বাংলাদেশে ক্যালিগ্রাফি আমরা যারা শিখাচ্ছি কিংবা শিখছি, তারা যদি সঠিক ওয়েতে শিখতে পারি, খুব দ্রুত আমাদের কাজগুলো উন্নতি হবে এবং আমরা নিজেদের ক্যালিগ্রাফি এবং বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি নিয়ে কথা বলতে পারবো এবং ক্যালিগ্রাফির শিক্ষার যে স্তরগুলো, যেটাকে আমরা বলি যে ইবতেদায়ী মানে প্রাথমিক, তারপরে সানুবি মানে মাধ্যমিক, তারপরে হায়ার লেভেল আলিয়া, এরকম জামেয়া মানে বিশ্ববিদ্যালয় লেভেল, এই লেভেলে ক্যালিগ্রাফি আমাদের দুইটা সাইডে হচ্ছে। একটা হলো প্র্যাকটিক্যাল ক্যালিগ্রাফি, যিনি নিজে ক্যালিগ্রাফার হবেন উনি, আর একটা হলো গবেষক, মানে ক্যালিগ্রাফি বিষয়ে ইতিহাস, ঐতিহ্য এবং এর করণ কৌশল বিভিন্ন বিষয় নিয়ে যে সমস্ত গবেষণা হয়েছে, সে সমস্ত গবেষণায় দেরাসা বলে আরবিতে, বা বাহাস, আল বাহেস, এরকম প্রচুর ডক্টরেট ডিগ্রি, এমফিল ডিগ্রি এবং মাস্টার্সের যেই গবেষণা, সেগুলো কিন্তু এই ক্যালিগ্রাফিতে আছে। আপনারা যদি সার্চ দেন নেটে, তাহলে কিন্তু প্রচুর পিএইচডি পাবেন, পিএইচডি মানে পিএইচডি ওয়ার্ক থিসিস পাবেন কিন্তু ক্যালিগ্রাফির উপরে। আরবিতে সার্চ দিলে আরবিতে পাবেন, ইংরেজিতে সার্চ দিলে ইংরেজিতে পাবেন। এবং আমাদের বাংলাদেশে ক্যালিগ্রাফিকে যদি স্মুথলি আমরা এটা প্রতিষ্ঠা করে যদি আমরা এটা টেকসই করতে চাই, সাস্টেইনেবল যদি করতে চাই, তাইলে আমাদেরকে অবশ্যই নিজেদের ক্যালিগ্রাফি চর্চার সাথে সাথে আপনাকে অবশ্যই কি করতে হবে, সাথে সাথে আপনাকে এটা গবেষণার লেভেলেও কাজ করতে হবে, শিক্ষার প্রাতিষ্ঠানিকতা আনতে হবে। দিদার মোহাম্মদ জানতে চেয়েছেন বাংলায় কোনো বই আছে কি। বাংলায় এখন বেশ কিছু বই আছে, আমার নিজেরই কয়েকটি বই আছে ইসলামী ক্যালিগ্রাফি নামে, তারপরে আরবি ক্যালিগ্রাফির উদ্ভব, বিকাশ, প্রেক্ষিত বাংলাদেশ এই নামে বই আছে, তারপরে লিপি কলার নামে বই আছে। হ্যাঁ, এরকম বেশ কিছু বই এখন বাংলায় আছে। আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি সেই বইগুলো আপনাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। আরবিতে তো বই আছেই, আমি প্রচুর বই জোগাড় করেছি, কিছু প্রিন্টের ব্যবস্থা করেছি, আরও কিছু অনুবাদও থাকবে, মৌলিক বইও লেখা থাকবে। একটা বই আমি খুব দ্রুত বা মানে হয়তো প্রকাশ করব, সেটা খতাল বাঙ্গালি মানে আমাদের নিজেদের যে ক্যালিগ্রাফি। এ প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হলো যে প্রত্যেক দেশে তাদের নিজেদের ক্যালিগ্রাফি আছে, এবং সেই ক্যালিগ্রাফির উপরে ওনারা বই লেখেন। যেমন নাস্তালিকের উপরে আছে, কুফির উপরে আছে, মাগরেবি কুফির উপরে আছে, কুফি মুরাবেতির উপরে আছে, হ্যাঁ, কায়রোয়ানি কুফির উপরে আছে, এবং তালিকের উপরে আছে, দিওয়ানির উপরে আছে, এবং বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি, বাগদাদের ক্যালিগ্রাফির উপরে আছে। তো বাংলাদেশের ক্যালিগ্রাফির উপরে আসলে বই করা দরকার, প্রচুর বই করা দরকার। কয়েকশো বই যদি হয়, তখন বাংলাদেশের ক্যালিগ্রাফি নিয়ে বাইরে সেটা আলোচনা হবে এবং বাংলাদেশের ক্যালিগ্রাফি নিয়ে সেখানে সুনামের একটা ব্যবস্থা হবে। তো একটা দুইটা বই দিয়ে তো হবে না, এখন হয়তো 15-20টা বই টোটাল হতে পারে। সেই বইগুলোর ভিতরে অধিকাংশই অনুবাদ এবং মানে সাধারণ লেভেলের, আমাদের গবেষণামূলক বই দরকার, এবং সে বইয়ের প্র্যাকটিক্যাল বইয়ের সাথে সাথে থিওরিটিক্যাল বই দরকার আমাদের নিজেদের ক্যালিগ্রাফির। তো ইনশাল্লাহ আমরা কাজ করছি, এবং আপনারা যারা ক্যালিগ্রাফিকে পছন্দ করেন, ক্যালিগ্রাফিকে ভালোবাসেন, নিজেরা ক্যালিগ্রাফি করতে চান, আপনারা ইনশাল্লাহ উদ্যোগ নেবেন কিভাবে এই ক্যালিগ্রাফির বিভিন্ন অঙ্গনে কাজ করা যায়, এবং এক একজন এক এক অঙ্গন বেছে নেবেন, এবং সেখানে ক্যালিগ্রাফিটাকে অরিজিনাল রেখে আপনি মিডিয়াটাকে আপনার মতো করতে পারেন। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের এখানে পেইন্টিং এবং অরিজিনাল ক্যালিগ্রাফি এটা যেমন হচ্ছে, এর সাথে সাথে ক্যালিগ্রাফি আর একটা মাধ্যমে কিন্তু আস্তে আস্তে স্প্রেড করছে, সেটা হলো যে
মসজিদ, ধর্মীয় ইমারতে যে ক্যালিগ্রাফি এবং মানুষের বাসা বাড়িতে যে ক্যালিগ্রাফি, মানুষ এখন চাচ্ছে যে তার ডেকোরেশনটা ক্যালিগ্রাফি দিয়ে করতে। মসজিদে এখন বাজার থেকে একটা কালিমা কিনে লাগায় না, এখন দেখে যে একটা ভালো ক্যালিগ্রাফার দিয়ে কাজ করিয়ে সেটা বাড়িতে লাগানোর জন্য কিংবা মসজিদে লাগানোর জন্য। এই পর্যন্ত আমি 50-এর অধিক মসজিদে ক্যালিগ্রাফি করেছি। আমাদের আরিফুর রহমান ভাই অনেক ক্যালিগ্রাফি করেছেন মসজিদে, এবং আমাদের প্রত্যেকের ময়দানও আলাদা। আরিফুর রহমান ভাই করেন হলো মোজাইকে ক্যালিগ্রাফি, মানে কাছের টুকরা কিংবা যেটাকে চীনামাটির চিনি টুকরা বলে বা চীনামাটির প্লেট ভাঙা দিয়ে উনি ক্যালিগ্রাফি করেন। এটা 200 বছর আগে আমাদের এই অঞ্চলে শুরু হয়েছিল ব্রিটিশ আমলে, সেই ধারাটাও উনি করছেন। আর আমিনুল ইসলাম আমিন উনি করেন টাইলসে, বেশিরভাগ টাইলসেই করেছেন। আর আমি পাথরে করছি, পাথরের ইনলে করি, ইনলে যেটা মানে যেটাকে আমরা বলি একটু রেইস থাকে, সেটাও করছি। তো এই ধরনের ক্যালিগ্রাফি আমাদের এখানে বিভিন্ন মাধ্যমে হচ্ছে। এইটা হলে একসময় প্রচুর মানে জনগণের মাঝে এইটার উপর ক্যালিগ্রাফির প্রতি তাদের আগ্রহটা ওইভাবে আসবে। তো আশা করব আজকে আর যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি ক্যালিগ্রাফির যে বিষয়ভিত্তিক আলোচনা, সেই বিষয়ভিত্তিক আলোচনা ইনশাআল্লাহ সামনে থেকে বিষয়ভিত্তিক আলোচনাও শুরু করব। আপাতত কমন যে আলোচনা, সেই কমন আলোচনার ভিতরে আমরা কয়েকটা পর্ব রাখবো। তারপরে কোনো পর্বে আমি একজন মেহমানকে আনার চেষ্টা করব, কোনো পর্বে কোনো বিষয়ভিত্তিক আলোচনা করব। যেমন আজকে আমি একটু এই বইতে যে দুইটা বিষয় আছে, একটা হলো খত্তুল আরবি আর একটা হলো জুখরুফা আল ইসলামিয়া। আমি খত্তুল আরবি যেটা আরবি ক্যালিগ্রাফি, এটা তো অনেকগুলো মানে ধারা আছে, একটা হলো আরবি ধারা আর একটা হলো ফার্সি ধারা। আরবি ধারার ভিতরে আবার দুইটা প্রধান ভাগ আছে, একটা হলো তুর্কি ধারা আর একটা হলো বাকি আরবি ধারা। এবং আর একটা পার্ট আছে যেটা হলো মাগরেবি ধারা, অর্থাৎ মরক্কো, তিউনেসিয়া, আলজেরিয়া, স্পেন এবং এই অঞ্চলের যে ক্যালিগ্রাফি, সেই ক্যালিগ্রাফি গুলোকে মাগরেবি ক্যালিগ্রাফি বলে। আর স্থানীয় ক্যালিগ্রাফি যেমন মোরাবেতি, মানে রাবাত হলো রাজধানী মরক্কের। এই রাজধানী রাবাত অঞ্চলের যে ক্যালিগ্রাফি, বিশেষ করে কুফিতে ও যেটাকে আমরা ইমারতে আর্কিটেকচারাল ক্যালিগ্রাফি তারা করে, এটা এত মানে উঁচু মানের শিল্প, এটাকে কুফি মোরাবেতি বলে। এই কুফি মোরাবতি মূলত ওখানকার স্পেশাল যে মাটি, সেই মাটি দিয়ে করা হয় আর কি, প্লাস্টার, মানে গোলাপি ধরনের প্লাস্টার, খুবই চমৎকার। এবং এর উপরে গবেষণা আছে, আমার কাছে বই আছে। এছাড়া কুফি কায়রোয়ানি, বিশেষ করে ফাস যে বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয় থেকে প্রচুর গবেষণা হয়েছে এবং এই কায়রোয়ান শহরের ক্যালিগ্রাফাররা এই ক্যালিগ্রাফিকে সারা ওয়ার্ল্ডে মানে পরিচিত করে দিয়েছেন। এবং আমরা বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূর, সেইখান থেকে আমরা কায়রোয়ানি কুফিতে আমরা অনেক ক্যালিগ্রাফি করেছি। আমার 90 দশকে আমার এক সবচেয়ে প্রিয় ছিল এই কুফি কায়রোয়ানি ক্যালিগ্রাফি। আমি অনেক কাজ করেছি কুফি কায়রোয়ানি ক্যালিগ্রাফিতে। এরপরে ইরানের জন্য যে ক্যালিগ্রাফি আমরা দেখি, এটা কিন্তু আরবি ক্যালিগ্রাফি না। ইরানি ক্যালিগ্রাফাররা আরবি যে ক্যালিগ্রাফি করেন সেটাও ইরানি স্টাইল, ওটা মাশরেকি ক্যালিগ্রাফি ওনারা নাম দিয়েছেন। মানে ওদের যে নাস্ক সুলুস, এটার কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে, ইরানি বৈশিষ্ট্য। এই জন্য ইরানি ক্যালিগ্রাফিকে ফার্সি ক্যালিগ্রাফির ধারা বলে। আর একটা ক্যালিগ্রাফির ধারা গড়ে উঠছে, এটা হয়তো আরো মানে কয়েক দশক লাগবে। সেটা হলো যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই অঞ্চলের ক্যালিগ্রাফাররা যারা তুরস্ক থেকে প্রশিক্ষণ নিয়ে এসে এখানে
আব্দুল আহ, বাকি, আবু বকর আব্দুল বাকি, যিনি এখানকার নেতৃত্ব দিচ্ছেন মালয়েশিয়ার, উনি ইনস্টিটিউট করেছেন এবং আরও ক্যালিগ্রাফাররা ওনারা ওখানে ইনস্টিটিউট করেছেন এবং ওখানে এটা শিল্পকলার একটা বড় মাধ্যম হিসেবে এখন প্রতিষ্ঠা লাভ করেছে। এই ক্যালিগ্রাফির যে ধারা চারিদিকে দেশে দেশে মানে গড়ে বেড়ে উঠছে এবং সেখানে ফ্লাওয়ারিশ হচ্ছে, তো আমরা আমাদের এই ক্যালিগ্রাফির নিজস্ব ধারাকে যেভাবেই হোক এটাকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি বাইরের মিডল ইস্টের ক্যালিগ্রাফি যদি আমরা চর্চা করতে থাকি, তাহলে আমাদের নিজস্ব কোনো আইডেন্টিটি আমরা করতে পারবো না। অথচ সুলতানি আমলে আমাদের দেশের ক্যালিগ্রাফাররা কিন্তু ইন্টারন্যাশনাল ক্যালিগ্রাফি একটা ধারা করেছিলেন, যেটাকে সেই সময় বলতো তুগরা আল বাঙ্গালিয়া। এটা ছিল ক্যালিগ্রাফির একটা বিশেষ পার্ট, আর মূলত টোটালটা মিলে ছিল হলো বাহারি আল বাঙ্গালি, বাহারি আল বাঙ্গালিয়া সুলতানি। তো ইনশাআল্লাহ আমরা যারা ক্যালিগ্রাফি করছি, আমরা নিজেদের মতো করে নতুন নতুন ক্যালিগ্রাফি যেটা করব, যাতে বিশ্বে আমরা সেটা তুলে ধরতে পারি। এবং সেই ক্যালিগ্রাফি করার যে সিস্টেম আছে, অর্থাৎ ইন্টারন্যাশনালি যেখানেই যে ক্যালিগ্রাফি মানে ফ্লাওয়ারিশ হয়, যেমন একজন পাকিস্তানের একজন ভদ্রলোক সিয়াকাত, উনি নতুন ক্যালিগ্রাফির একটা মানে ফন্ট বানিয়েছেন সিয়াকাতি। তারপরে উইসাম শাওকাত, যিনি সুম্বুলের একটা নতুন ক্যালিগ্রাফির ধারা করেছেন। এইগুলো সিস্টেম আছে, এই সিস্টেমটা ফলো করলে আমরা নতুন নতুন টাইপোগ্রাফি বানাতে পারি, লেটারিং বানাইতে পারি এবং ক্যালিগ্রাফি বানাতে পারি। আমাদের এখানে একটা মানে যেটা হয়তো আমরা বুঝতে পারছি না, যেমন আমি ক্যানভাসে একটা ক্যালিগ্রাফি করছি, কিন্তু আসলে সেটা ক্যালিগ্রাফি না হয়ে গেছে লেটারিং। এখন আমি বলছি ক্যালিগ্রাফি, তাহলে যারা ক্যালিগ্রাফি জানেন তারা দেখে বলছেন যে এটা তো ক্যালিগ্রাফি না, তো আমি কেন লেটারিংকে ক্যালিগ্রাফি পরিচয় দিতে যাব? তাহলে তো মানে নিজেও হাসির পাত্র মানে হয়ে পড়বো। তো সেই জন্য আমরা ক্যালিগ্রাফিকে ক্যালিগ্রাফির জায়গায় রাখবো, লেটারিংকে লেটারিং এর জায়গায়। বরং লেটারিং তো ক্যালিগ্রাফি থেকে আরো মানে সৃষ্টিশীল কাজ। অর্থাৎ ক্যালিগ্রাফির যে সীমাবদ্ধতা, সেটা হলো যে কলমের বাইরে সে যেতে পারে না, মানে ক্যালিগ্রাফি কলমের বাইরে যেতে পারছে না। আর লেটারিং এর সুবিধাটা হলো যে আপনি ইচ্ছা মতো আপনার লেটারকে বানাতে পারছেন এবং ক্যালিগ্রাফির উপরে নিয়ে যেতে পারছেন। অর্থাৎ আপনি ইচ্ছা মতো আপনার স্পেসের ব্যবহার করতে পারছেন, একটা হরফকে আপনি ভেঙে চুরে নিজের মতো করে আপনি একটা টাইপ বানাতে পারছেন, টাইপ ফেজ বানাতে পারছেন, এবং সেগুলো আপনি ইচ্ছা মতো মানে বসাতে পারছেন। কিন্তু ক্যালিগ্রাফিতে কিন্তু সেটা সম্ভব না। সুতরাং আমরা কেন ক্যালিগ্রাফিকে লেটারিং এর ভেতরে টেনে আনবো? আমরা ক্যালিগ্রাফিকে ক্যালিগ্রাফির জায়গায় রাখি, লেটারিংকে লেটারিং এর জায়গায় রাখি এবং টাইপোগ্রাফিকে টাইপোগ্রাফির জায়গায় রাখি। টাইপোগ্রাফি সৃষ্টি হয়েছে হলো মানে টেক্সট বুক লেখার জন্য। অর্থাৎ আমরা যে বই লিখছি, যে বই মানে হাতের লেখা কিংবা বই যাই লিখি, যে একটা নিয়মে লিখি, একটা হরফের মধ্যে আর একটা হরফ যেতে পারে না, ওর নির্দিষ্ট নিয়ম আছে এবং নির্দিষ্ট স্পেস আছে। এই জিনিসগুলো তো আমরা টাইপোগ্রাফিতে জানি এবং টাইপোগ্রাফি আমাদেরকে শেখানো হয় কিভাবে টাইপোগ্রাফি করতে হয়। ঠিক তেমনিভাবে আর্ট কলেজগুলোতে বা আর্টের প্রতিষ্ঠানগুলোতে কিভাবে লেটারিং করতে হয় সেগুলোও শেখানো হয়। আমাদের চারুকলায় গ্রাফিক ডিজাইন বিভাগ আছে, সেখানে কিন্তু ওনারা এই তিনটা জিনিসই করেন, টাইপোগ্রাফি করেন, লেটারিং করেন এবং ক্যালিগ্রাফি করেন। তিনোটা জিনিসই ওনারা করেন। প্রাচ্যকলা আছে ক্যালিগ্রাফি, কিন্তু ক্যালিগ্রাফিকে আগে যেই স্টাইলে অবনীন্দ্রনাথ ঠাকুর যখন উনি কলকাতা আর্ট কলেজে ক্যালিগ্রাফি অ্যাড করেন, উনি কিন্তু প্রথম এই বাংলাকে কিভাবে ক্যালিগ্রাফি স্টাইলে নিতে হয় সেইটা উনি করেছিলেন। এবং উনার এই যে রাধাকৃষ্ণ যে জপমালা একটা সিরিজ করেছিলেন উনি সেই সময়ে, সেই ব্রিটিশ আমলে, সেইখানে কিন্তু খুব চমৎকার বাংলা হরফগুলো সব নাস্তালিকের ঢঙে করা। হ্যাঁ, হঠাৎ করে দেখলে মনে হবে যেন এটা আরবি ক্যালিগ্রাফি, কিন্তু বাংলা হরফে উনি এটা করেছিলেন। এটা পরীক্ষামূলকভাবে করেছিলেন এবং এটা সফল হয়েছিলেন উনি। পরবর্তীতে
আমাদের এখানে যখন ওরিয়েন্টাল আর্ট বিভাগ খোলা হয়, সেখানে হাশেম খান স্যার কিন্তু এই পাণ্ডুলিপি চিত্রণ যে আমাদের কোর্স ছিল সেটার ভেতরে উনি ক্যালিগ্রাফি অ্যাড করলেন। কারণ পাণ্ডুলিপি চিত্রণে ক্যালিগ্রাফি ছাড়া পাণ্ডুলিপি চিত্রণ হয় না। হ্যাঁ, এবং মোগল মিনিয়েচার যখন করতে গেল মানে যাওয়া হয়, তো মোগল মিনিয়েচারের ভিতরে তো ক্যালিগ্রাফি আছে। হ্যাঁ, তো আমরা এখানে বাংলাকে কিভাবে এই সমস্ত ছবির মধ্যে দিতে পারি সেটা পরীক্ষামূলকভাবে আহ, এখানে শুরু হয়েছিল। কিন্তু আসলে ক্যালিগ্রাফির উপরে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক না থাকায় ক্যালিগ্রাফিকে কন্টিনিউ করা যায়নি। ক্যালিগ্রাফি কোর্স হিসেবে আছে, এবং সেটা এখন যেটা হচ্ছে সেটা হলো যে আর্টের মানে আমরা বলি যে ছবির অনুষঙ্গ হিসেবে লেটারগুলো বসাচ্ছি, সেটা ক্যালিগ্রাফিক ফর্মে হচ্ছে না, সেটা কিছুটা লেটারিং ফর্মে হচ্ছে। এবং একটা টাইপো যেটাকে বলি সেই টাইপো স্টাইলে হচ্ছে। এই দুইটা ফলো হচ্ছে, কিন্তু ক্যালিগ্রাফি হচ্ছে না। তো সেটা আমাদের চেষ্টা চলছে যে প্রাচ্যকলা আবার আমরা যাতে ক্যালিগ্রাফিটা চালু করতে পারি। তো এটা হলো এখন বর্তমান আমাদের এখানকার মানে যেই পরিস্থিতি সেটা নিয়ে বললাম। আর একটা জিনিস আপনাদের একটু খেয়াল করা দরকার, সেটা হলো যে আমরা পেইন্টিং মোটামুটি আমাদের একটা ধারায় চলে আসছে। সেই পেইন্টিংটার ভেতরে যখন আমরা পেইন্টিং বলতে যাই, প্রাতিষ্ঠানিকভাবে যখন আমরা পেইন্টিং বলতে চাই, তার ভিতরে কিন্তু একটা জিনিস থাকে, সেটা হলো যে ফিলোসফি। অর্থাৎ যেই পেইন্টিংটার কোনো ফিলোসফি নাই, কি রঙে কি মানে তার করণ কৌশলে যাই বলি না কেন, যে কোনো দিক থেকে একটা ফিলোসফি আপনাকে দেখাতে হবে, যাতে একজন দর্শক তার ভেতরে তার মনের খোরাকটা পায়। সেটা যখন আমরা কোনো পেইন্টিংয়ে পাই, তখন সেটা সার্থক পেইন্টিং। আমি কিছুদিন আগে জয়নুল আবেদিনের একটা পেইন্টিং দেখেছিলাম, যে ওনার যে ওনার শালিকা বই পড়তেছে, সেইটা নিয়ে উনি একটা পেইন্টিং করেছেন। এই পেইন্টিংটা দেখে আমার এত আশ্চর্য লেগেছিল যে আমরা পাশ্চাত্যের বহু পেইন্টিং দেখেছি, সেখানে পাশ্চাত্যের পেইন্টিংয়ে কোনো আবেগ থাকে না, কিন্তু এই যে জয়নুল আবেদিন যে পেইন্টিংটা করেছেন, এর ভিতরে যে নমনীয়তা, কমনীয়তা এবং একটা আবেগ আছে, সেই আবেগটা এত সুন্দরভাবে ফুটে উঠছে, যেটা ওনার খুব স্পিড, উনি তো খুব স্পিডে কাজ করতেন, সেই স্পিডে কাজ করার মধ্যেও এটা ফুটে উঠছে। এই জিনিসটা যদি আমরা ক্যালিগ্রাফিতে আনতে পারি, আমাদের ক্যালিগ্রাফি, অধিকাংশ ক্যালিগ্রাফি আমার নিজেরও, আমি মানে মাইসেলফ, মানে আমার ক্যালিগ্রাফিও মানে এই স্পিডটা আসতেছে না, স্পিডটা আনা দরকার। যেন ফোর্সটা থাকে, অর্থাৎ ফোর্সে কাজ করলে আবার ক্যালিগ্রাফির যে আসল নেচার সেটাও ইয়ে হয় না। যে ফোর্স যদি দিতে চাই, সেই ক্ষেত্রে আমি একটু আবু গাজালিকে, উনি দেখছে না, তাকে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, দেখি উনি অ্যাড হতে পারেন কিনা, এবং তাকেও আমি কিছু, তার সাথে আমি কিছু বিষয় শেয়ার করতে পারবো ইনশাআল্লাহ, দেখা যাক। তো আমরা এই ক্যালিগ্রাফির বিভিন্ন মাধ্যমে কাজ হয়েছে আমাদের এখানে, আগেও কাজ হয়েছে, এখনো কাজ হচ্ছে। যেমন প্রিন্টিং লাইনে ক্যালিগ্রাফিকে আমরা মানে আধুনিক হিসেবে, কম্পিউটার ডিজাইনে, অনেকে বলে যে কম্পিউটারে ক্যালিগ্রাফি মানে ক্যালিগ্রাফি কিভাবে হবে, ক্যালিগ্রাফি তো হাতেই হয়। হ্যাঁ, কম্পিউটার মাধ্যমে হতে পারে, মানে প্রযুক্তি যেটা, আমরা প্রযুক্তি নিয়ে, এখন তো লাইটিংয়েও ক্যালিগ্রাফি হচ্ছে। হ্যাঁ, মিডিল ইস্টে দারুণ ক্যালিগ্রাফি হয় লাইটিংয়ে। হ্যাঁ, ওটা মানে ছবি তুলে রাখে কিংবা ভিডিও করে, ওইটাই ক্যালিগ্রাফির একটা ইয়ে। ওটাকে আমরা মানে ফেস্টিভ্যালের মতো বলতে পারি, মানে ফায়ার ক্যালিগ্রাফি, ফায়ারিং, বা ফায়ার ক্যালিগ্রাফি, আগুনের ক্যালিগ্রাফি। এরপরে ক্যালিগ্রাফি এখন মানে যেটাকে আমরা বলি মেসেজ থেকে আর্ট
ভ্যালুতে চলে গেছে, যে জন্য অনেক শরীরে উল্কি আঁকছে ক্যালিগ্রাফি দিয়ে। যদিও ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। অনেকে তো বলেন যে আমি ক্যালিগ্রাফির ভিডিও দিচ্ছি, সেখানে আবার মিউজিক কেন দিচ্ছি। আমাদের টার্গেট হলো বাংলাদেশের ক্যালিগ্রাফিকে আমরা ইন্টারন্যাশনাল স্টেজে নিয়ে যাওয়া। সেখানে ইন্টারন্যাশনাল স্টেজে যেগুলো মানে অ্যাভেলেবেল, যে জিনিসটা ইসলামের সাথে ওইভাবে সাংঘর্ষিক নয়, ইউসুফ আল কারজাবি যেটা বলেছেন, যে আমরা কিছু কিছু বিষয়কে যদি একেবারে এমন না করি যেটা শিরকের দিকে না যায়, অশ্লীলতার দিকে না যায়, সেই সব ক্ষেত্রে আমরা নেচারের শব্দ শুনি। এমনকি পিস টিভিতে নেচারের শব্দ দিয়ে ওনারা সাউন্ড সিস্টেমটা করেছিলেন। তো এখানে আমি ট্রেডিশনাল যেহেতু ক্যালিগ্রাফির বিষয়টা আনি, সেখানে টার্কিশ মিউজিক, যেটা ট্রেডিশনাল মিউজিক, টার্কিশ মিউজিক কিন্তু দুই রকমের, একটা আধুনিক বা মানে যেটাকে আমরা বলি যে র্যাপ বলি কিংবা পপ বলি, এরকম নানান ধরনের আধুনিক ইয়েগুলো আছে, মিউজিক আছে, সেগুলো না ট্রেডিশনাল মিউজিক দেওয়া। এবং আরবদের মিউজিক, ট্রেডিশনাল মিউজিক সবচেয়ে বেশি শ্রুতিমধুর। আমাদের এখানে কিছু ট্রেডিশনাল মিউজিক আছে যেগুলো খুবই শ্রুতিমধুর, যেগুলোর সাথে মানে প্রাকৃতিক সাউন্ডের মিল আছে। আমি আবার অন্যদিকে চলে গেলাম। সেটা হলো যে আরেকটা জিনিস একটু একটু বলি, সেটা হলো যে বিখ্যাত সব ক্যালিগ্রাফার, যারা ক্যালিগ্রাফি করেন নিজেরা, তারা সবাই কিন্তু ক্যালিগ্রাফি করার সময় হয় কোরআন তেলাওয়াত শুনেন, কিংবা এমন সাউন্ড শুনেন যেই সাউন্ডটা তার কাজে নিমগ্ন হতে সহায়ক হয়। এমনকি যখন কেউ তিলাওয়াত করেন, সেই তিলাওয়াতের মধ্যে উনি কালার দেখেন, মানে কাজ করার মধ্যে কালার দেখতে থাকেন, যে কি কি কালার হতে পারে। ক্যালিগ্রাফি পেইন্টিং এ এটা খুব জরুরি। ক্যালিগ্রাফি পেইন্টিং যখন কেউ করেন, উনি যদি সাউন্ডটা ওইভাবে নেন, মানে উনি যেভাবে সাউন্ডটা চাচ্ছেন সেইভাবে সাউন্ডটা যদি হালকাভাবে আসে আর যদি পেইন্টিং করে, তাহলে এই পেইন্টিংটার ভেতরে ওই মজাটা চলে আসে। তো এটাও একটা বিষয়। আমরা শরীয়ত যেটাকে যতটুকু অ্যালাউ করে ততটুকুর ভেতরে ক্যালিগ্রাফি করার চেষ্টা করব। আমরা চাইবো না যে আমাদের ক্যালিগ্রাফিটা ভবিষ্যতে ডিরেইল না হয়, মানে ডিরেইল যাতে না হয় সেটা চিন্তা করতে হবে, যাতে ক্যালিগ্রাফিটা সঠিক পথে থাকে। ক্যালিগ্রাফিতে প্রথম জুমরফিক, মানে বিভিন্ন প্রাণীর আদলে, বিভিন্ন পাখি কিংবা ঘোড়া কিংবা বাঘ কিংবা একজন মানুষ নামাজ পড়ছে, এইরকম আদল দিয়ে ক্যালিগ্রাফি করা, এই ক্যালিগ্রাফি কিন্তু ইরান থেকে শুরু হয়েছে। তারপরে ভারতের অনেকে করেছেন, পাকিস্তানের অনেকে করেছেন, বিভিন্ন জায়গায় করেছেন। আমি আলজেরিয়ায় গিয়েছিলাম, ওখানে খলিলুল্লাহ নামে একজন ছিলেন, উনি ভারতের, উনি থাকতেন মিডিল ইস্টে। উনি ওই আমিরদের ছবি সব ক্যালিগ্রাফি করেছেন, এবং ওনার সারা জীবনের কাজই হলো সব হলো জুমরফিক, মানে মানুষের আকৃতি কিংবা ঘোড়ার আকৃতি, বিভিন্ন আকৃতিতে উনি ক্যালিগ্রাফি করেন। এটা হলো একটা সাইড। আমাদের দেশে একজন বাংলা নিয়ে করেছেন, এটা পিক্টোগ্রাফি বলে, পিক্টোগ্রাফি ক্যালিগ্রাফির একটা ইয়ে, এটা করেছেন আরহামুল হক। উনি সেকুলার ইয়ে দিয়ে এবং বাংলার শ্লোকগুলো দিয়ে উনি এই ক্যালিগ্রাফি করেন, বিড়ালের আকৃতি, কাকের আকৃতি, বাঘের আকৃতি কিংবা হাড়ির আকৃতি, এরকম নানান ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট করে উনি এই ছবির রেখা দিয়ে ছবি বা হরফে ওনার জাস্ট এক লাইনের ক্যালিগ্রাফি পেন না, লাইনিং যে লাইনার দিয়ে উনি এটা করেছেন। এটাও কিন্তু এক ধরনের আমরা ক্যালিগ্রাফির একটা পার্ট বলতে পারি, কিন্তু ওর নির্দিষ্ট নাম হলো পিক্টোগ্রাফি। আর আছে এমবিগ্রাম। এমবিগ্রামের শুরু হয়েছে কিন্তু শয়তানের আর্ট থেকে, মানে এভিল আর্ট। এমবিগ্রামটা প্রথম ইলুমিনাতি নাম থেকে শুরু হয়। ইলুমিনাতি মানে ঘোরালে যেদিকে ঘুরান না কেন ইলুমিনাতি আসে, দেখতে ইলুমিনাতি হয়। অথচ ইলুমিনাতি শব্দ তো মানে বানান করলে সবগুলো হরফ কিন্তু আলাদা আলাদা, কিন্তু ঘুরালে দেখা যাবে ইলুমিনাতি হচ্ছে। আপনারা সার্চ দিয়ে ইলুমিনাতি শব্দটা দেখবেন, এমবিগ্রাম। এই এমবিগ্রাম এখন
যেহেতু এভিল আর্ট, সেটা পরবর্তীতে এর এর উপরে বই আছে, হ্যাঁ, দুইটা খুব গুরুত্বপূর্ণ বই আছে, আপনারা এটা জানবেন। এবং বাংলাদেশে কিন্তু একটা বড় গ্রুপ যারা এমবিগ্রাম করেন, আমার সাথে পরিচয় আছে অনেকেরই, এবং আমিও মাঝে মাঝে এমবিগ্রাম করতাম, কিন্তু আমার কাছে অত ভালো লাগে না, মানে আমি মজা পাই না, সেই জন্য আমি এটা মনোযোগ দিতে পারি না। কিন্তু যারা করেন কিছু কিছু এমবিগ্রাম আমার কাছে খুবই ভালো লাগে। হ্যাঁ, এখানে আরবিলি আছে, সাইফ আরবিলি, ওনার এমবিগ্রাম আমার খুব ভালো লাগে। তো এই যে ক্যালিগ্রাফি রিলেটেড, মানে লেখা রিলেটেড আশেপাশে যত ধরনের আর্ট আছে, এইগুলো আমরা মানে করতে চাই। আর একটা বিষয় হলো যে ফর্মের বিষয়। ফর্ম, আমরা যে ফর্মের সাথে যেই ক্যালিগ্রাফি মিল হয়, ওই ফর্মের সাথে যদি আমরা দিতে পারি, তাহলে ওটার একটা অ্যাস্থেটিক ভ্যালু থাকে। এখন মনে করেন যে 10টা গরুর মধ্যে হুট করে যদি একটা ছাগল ঢুকায় দেন, তাহলে কিন্তু ওই অ্যাস্থেটিক সেন্সটা ওইভাবে গ্রো করে না। মানে যেটার সাথে মিলে সেটা দিতে হয়। তো সেই ধরনের না দিলে তখন আর মজা লাগে না আসলে। তো আমাদের এখানে আমরা যদি একটা ক্যালিগ্রাফি করলাম, সেই ক্যালিগ্রাফি ইন্টারন্যাশনালি ওই একই ক্যালিগ্রাফি হচ্ছে, ওই ক্যালিগ্রাফির সাথে যে ধরনের নকশা কলা যায়, নকশা ডিজাইন, সেটা জিওমেট্রিক হতে পারে, যেটাকে আমরা মানে জোখরুফা আল আরাবিয়া বলি। আর একটা হলো মুনামনামাত, যেটাকে বলা হয়, সেটা হলো ফুল লতা পাতার ডিজাইন। তো ফুল লতা পাতার ডিজাইন যেই ধরনের নমনীয় ক্যালিগ্রাফি আছে তার সাথে যায়, আবার স্ট্রেট ক্যালিগ্রাফির সাথে যায় হলো স্ট্রেট ডিজাইন, চতুর্ভুজ, তারপরে বৃত্ত, তারপরে মানে বর্গ, এইগুলো যেগুলোর সাথে যায়, এই ধরনের ডিজাইন। তো এই হলো মানে নানানভাবে ছাড়া ছাড়া কথা বললাম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ আমি সেগুলো জবাব দিতে চাচ্ছি। যদি কেউ কোনো প্রশ্ন করতে পারেন, তাহলে এখনই আমি একটু জবাব দিব, তা না হলে আমি আজকের যেই আলোচনা, সেই আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং আগামী পর্বে দেখি একজন মেহমান আনতে পারি কিনা। এখন করোনা তো ভ্যাকসিন শুরু হয়ে গেছে দেওয়া, এখন মোটামুটি পরিবেশ হালকা হয়ে আসছে। আশা করি আপনারা সবাই, যাদের সুযোগ হয়, আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন। এটা যেহেতু বাংলাদেশ সরকার ফ্রি দিচ্ছে, হয়তো ভবিষ্যতে এটা ফ্রি নাও হতে পারে, এই জন্য এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত। আজকের মতো তাহলে আমি আজকের এই ক্যালিগ্রাফি বিষয়ে আজকের যে শিল্পালাপ, এই শিল্পালাপে আসলে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি। আমি আবার একটু এক কথায় যদি বলি, 1 নম্বর হলো বলেছি যে আমার কাছে একটা এই যে শেইলা ব্লায়ারের একটা বই আছে, ইসলামিক ক্যালিগ্রাফি নামে, যদিও এই বইটাতে বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু বলা নেই। এই জন্য আমাদের এই বইটা দেখে আমার সবচেয়ে বেশি যেটা ফিল হয়েছে, সেটা হলো যে আমরা ক্যালিগ্রাফি নিয়ে এমন কাজ করব যেন বিদেশি লেখকরা তাদের বইতে আমাদের রাখতে বাধ্য হন। এটা আমি ফিল করি, সেই জন্য এই বইটা আপনাদের দেখালাম, যে আপনারা এমনভাবে কাজ করবেন যেন এই সমস্ত বইয়ে আপনাদের নাম নিতে বাধ্য। একটা বইতে অবশ্য আমাদের শিল্পী মনিরুল ইসলামের নাম আছে, উনি স্পেনে থাকতেন, সেই সুবাদে ওনার নামটা আছে, এবং উনি একটা জুরি বোর্ডের মেম্বার ছিলেন, এই জন্য ওখানে ওনার নামটা আছে। এবং ওনার হাতের কাজ মানে কিছুটা বিমূর্ত স্টাইলে একটা, মানে সেই কাজ উনি আমাকে গিফট করেছিলেন, 2টা দিয়েছিলেন, একটা আমার কাছে আছে আর একটা আমার কাছে নেই। তো আর একটা বই হলো এই যে, এটা হলো মৌলিক বই, এটা আল খত আল আরাবি ওয়াজ জুখরুফা আল ইসলামিয়া, মানে একটা হলো এই একই বইতে আরবি ক্যালিগ্রাফির উপরে লেখা আছে। আমি একটু যদি ইয়েটা বলি, এখানে আছে নাজরিয়া তাওকিফ, নাজরিয়া আল জুনুবিয়া আল হিমিরিয়া, নাজরিয়া শিমালিয়া আল খাত আল আম্বারি আও আল হিরি, আর রায় আল হাদিস আসলুল খাত আল আরাবি মিন আল আম্বাত। তারপরে আরা উখরা
ফি আসলিল কিতাবাতিল আরাবিয়া। এই একটা বিষয়, এটা হলো আল ফাসলুল আউয়াল আল কিতাবাতু ফি মারাহিলিহা আল উলা। এই এই বিষয়ে এখানে বলা আছে। এখানে অনেক ক্যালিগ্রাফি, এইগুলো সব মানে যেটাকে আমরা বলি ট্র্যাডিশনাল অরিজিনাল ক্যালিগ্রাফি, কলমের ক্যালিগ্রাফি, এবং সবগুলো মারাজে দেওয়া আছে। মারাজে মানে রেফারেন্স দেওয়া আছে। এটা একটা মৌলিক বই। হ্যাঁ, তো এই বই যারা গবেষণা করবেন তাদের জন্য এই বই খুব কাজে লাগবে। ক্যালিগ্রাফির উপরে গবেষণা করতে গেলে এই ধরনের বই অবশ্য কাজে লাগবে। এবং এবং যেটা আমি বলছি যে এখনকার ক্যালিগ্রাফি কি হচ্ছে, এর একটা উদাহরণ, এটা একটা খুব ছোট উদাহরণ, যে বিসমিল্লার একটা ক্যাটালগ আমার কাছে আছে। এটা আরো ক্যাটালগ আছে, তো এটা দেখালাম যে এই ক্যাটালগে শুধুমাত্র বিসমিল্লা নিয়ে তারা প্রদর্শনী করেছে, প্রতিযোগিতা করেছে, এবং সেই প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে যে সারা ওয়ার্ল্ড ব্যাপী, এটা কিন্তু শুধু তেহরানে না, সারা ওয়ার্ল্ড থেকে এখানে অ্যাটেন্ড করেছে। এছাড়াও বিভিন্ন ধরনের আল আসমাউল হুসনার উপরে প্রদর্শনী এই ইরানে হয়েছিল, সেখানে আমি অ্যাটেন্ড করেছিলাম। আমাদের দেশের থেকে আরও অনেকে অ্যাটেন্ড করেছিলেন। আমার কাছে একটা ক্যাটালগ আছে, সেখানে কিন্তু ফিরদাউসারা আহমেদের একটা ক্যালিগ্রাফি সেখানে আছে। হ্যাঁ, তো এটা খুবই একটা মানে ইন্টারেস্টিং। এবং আমার কাছে আরও ক্যাটালগ আছে, যারা তেহরানে প্রতি বছর আমরা একজন একজন করে বাংলাদেশ থেকে গিয়েছি। হ্যাঁ, সেই প্রদর্শনীতে এবং ইয়েতে আমি 2009-এ গিয়েছি, 2010-এ সম্ভবত মাহবুব মুর্শিদ ভাই গিয়েছিলেন, তার আগে ইব্রাহিম মন্ডল ভাই গিয়েছিলেন, তারও আগে গিয়েছিলেন আমাদের আমাদের সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম ভাইয়ের ক্যাটালগটা আমার কাছে আছে। এবং আরো ক্যাটালগ আছে, সেগুলো দেখে বলতে হবে কে কে ওই ক্যাটালগে কার কার নাম আছে। ফিরদাউসার আহমদের একটা ক্যাটালগ আমার কাছে আছে। হ্যাঁ, উনি যে গিয়েছিলেন সেই সময়ের। যাই হোক, তো ক্যালিগ্রাফি বিষয়ে আপনারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদের সাথে নিয়েই ক্যালিগ্রাফিকে বাংলাদেশের টপ লেভেলে নিয়ে যেতে চাই শিল্প হিসেবে। শিল্প যদি আমরা দাঁড় করাতে না পারি, ফোক আর্ট কিংবা যেটাকে আমরা বলি শুধুমাত্র বাণিজ্যিক স্বার্থে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে শিল্পটা এর থেকে দূরে সরে যাবে। তখন যেটাকে আমরা বলি যে অ্যাস্থেটিক বিষয়টা আস্তে আস্তে গৌণ হয়ে যাবে। শিল্প থেকে যখন অ্যাস্থেটিক বিষয়টা আস্তে আস্তে দূরে সরে যায়, তখন সেটা একেবারেই মানে আর্ট পৌড়ে হয়ে যায়। সেই জায়গায় কিন্তু আর এলিট লেভেলে থাকে না, এমনকি শিক্ষিত লেভেলে থাকে না। আর কোনো কিছু শিক্ষিত লেভেলে এলিট লেভেলে না রাখতে পারলে সেটা কিন্তু টেকসই হয় না। আমরা ক্যালিগ্রাফি যদি বিশ্ববিদ্যালয় লেভেলে না নিতে পারি, তাহলে কিন্তু এই ক্যালিগ্রাফি টিকবে না। আমরা দুনিয়ার থেকে চলে যাব, আমাদের সাথে সাথে ক্যালিগ্রাফি আমাদের সাথে সাথে কবরে চলে যাবে। সেই জন্য আমি সবাইকে বলবো, যারা ক্যালিগ্রাফি করছেন, ক্যালিগ্রাফি গবেষণা করছেন, ক্যালিগ্রাফি নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে এটা যাতে সর্বোচ্চ পর্যায়ে এবং কন্টিনিউ করা যায়, প্রতি বছর কন্টিনিউ করা যায়, সেই বিষয়টা চিন্তা করবেন। হ্যাঁ, এবং আমাদের এখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ওনরা ক্যালিগ্রাফির মিউজিয়াম বানিয়ে ফেলছেন। আমাদের এখানে এরকম আমরা করতে পারিনি। আমরা এখানে যদি ইসলামিক আর্ট মিউজিয়াম করতে পারতাম, সেখানে একটা সেকশন আমরা ক্যালিগ্রাফি রাখতে পারতাম। আমাদের এখানে কোনো সরকারি পর্যায়ে কোনো আর্কাইভ নাই ক্যালিগ্রাফির। অথচ ক্যালিগ্রাফির আর্কাইভ হতে পারে আমাদের এখানে মিউজিয়াম হতে পারে, আমাদের এখানে গ্যালারি হতে পারে বিক্রি করার জন্য। একটা প্রদর্শনী আমরা করব, সেইটা থেকে কয়টা বিক্রি হবে। কিন্তু যদি গ্যালারি থাকে ক্যালিগ্রাফির, তাহলে কিন্তু যার প্রয়োজন, যে আমার এখনই একটা ক্যালিগ্রাফি দরকার, উনি গ্যালারি থেকে কিনে নিতে পারবেন। কিংবা গ্যালারি থাকলে আমাদের কন্টিনিউ মানে প্রদর্শনীগুলো হতে থাকবে। সেখানে প্রদর্শনীর সাথে কি হতে পারে, ওয়ার্কশপ হতে পারে, সেখানে সেমিনার সিম্পোজিয়াম হতে পারে, সেখানে আমরা ফেলো নিয়ে গবেষণা করতে পারি। হ্যাঁ, তো এই সমস্ত জিনিস যেটা বাইরে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, আমাদের এখানে সেটা শুরু করতে হয়। আমাদের সেই জন্য সুনির্দিষ্ট মানে আমরা যেটা বলি যে সুনির্দিষ্ট যদি আমরা লক্ষ্য নিয়ে কাজ করি, ইনশাল্লাহ এই বছর এতটুকু করব, সামনের বছর এতটুকু করব, পরিকল্পনা দিয়ে যদি আগাই, ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে, যারা কষ্ট করে এতক্ষণ আমার সাথেই থাকলেন, সবাইকে
আমি অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু।